হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনেক বেশি সুন্দর, রোমান্টিক এবং ফানি একটা ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটা আমার এত বেশি ভালো লেগেছে যে কি বলবো। এই ড্রামাটার মোট 3টা সিজন আছে। তো আমি প্রথম সিজনের প্রথম পার্টের গল্প আজকে নিয়ে এসেছি। ড্রামাটা আশা করি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের বলা হয় চু ফ্যামিলির ছোট মেয়েকে নিয়ে। চু ফ্যামিলির ছোট মেয়ের নাম হলো চু শাওতান এবং এই চু শাওতান মেয়েটা কিন্তু অনেক বেশি চুপচাপ এবং খুবই ভদ্র একটা মেয়ে। আর সে রাজ পরিবারের রাজার বড় ছেলেকে অনেক ভালোবাসতো। ভালোবেসে সে ওই বড় ছেলের জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। কিন্তু তখনই ঘটে যায় একটা অবাক ঘটনা। যখনই এই রাজকুমারী সুইসাইড করতে যায়, তার শরীরের ভিতরে অন্য একটা আত্মা চলে আসে এবং যে আত্মাটি চলে এসেছিল সেই মেয়েটি অন্য দুনিয়া থেকে চলে এসেছে, মানে মডার্ন দুনিয়া থেকে সে গিয়ে পড়েছে ওই হিস্টোরিক্যাল ওয়ার্ল্ডে। এবং এই মেয়েটি মূলত অনেক বেশি চঞ্চল আর অনেক বকবক করত। মানে চু শাওতান যতটাই চুপচাপ ছিল, তার শরীরের ভিতরে চলে আসা আত্মা মেয়েটা তত বেশি বকবক করত আর দুরন্ত ছিল। এবং মডার্ন ওয়ার্ল্ডের এই মেয়েটির নামই হলো শাও। আর এই শাওকে যখন তার পরিচারিকা অর্থাৎ তার মেইন যে সার্ভেন্ট যার নাম জিংসিং, সে ডাকে মিস শাওজিয়া বলে। শাওজিয়া অর্থ হলো বড় বোন, এরকম কিছু। যেহেতু এই মেয়েটি হলো এই রাজকুমারীর একজন পরিচারিকা ছিল, তাই সে সবসময় একে শাওজিয়া বলে ডাকতো। কিন্তু যখনই এই বডিতে অন্য একটা আত্মা চলে এসেছে, তখন ওই মেয়েটি বলে, তুমি আমাকে এসব শাওজিয়া টাউজিয়া বলবে না, আমার নাম শাও, আমার নাম ধরে ডাকবে। তখন জিংসিং বলে, কিন্তু শাওজিয়া আপনাকে কিভাবে আমি নাম ধরে ডাকতে পারি? শাও তখন বলে, কেন শাও বলেই ডাকবে। জিংসিং তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে শাও বলেই ডাকবো। এই মেয়েটি যেহেতু মডার্ন ওয়ার্ল্ড থেকে গিয়েছে, তাই এর ব্রাশ লাগবে, টুথপেস্ট লাগবে, এমনকি মেকআপ সামগ্রী পর্যন্ত লাগবে। কিন্তু সে এত এত মেকআপের নাম বলতে থাকে যে জিংসিং এসব মেকআপের কোনো নামধাম বুঝতেই পারে না। যাই হোক, শাও এই ওয়ার্ল্ডে নিজেকে প্রায় মানিয়েই নিয়েছিল। এখানে যা কিছু আছে ও সেই সব কিছুকেই নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে নিতে শুরু করে, কারণ ও বুঝতে পেরেছে যে ও এই ওয়ার্ল্ডে এসে অনেকটাই আটকে গিয়েছে। এরপরে আমাদের রাজার অষ্টম ছেলেকে দেখানো হয়, মানে এই প্রিন্সকে, যার নাম হলো মো লিয়ান চেং। একে আমরা লিয়াং বলবো। লিয়ান ছিল অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী একটা ছেলে, এবং রাজা তার এই ছেলের থেকেও বড় ছেলেকে বেশি প্রায়োরিটি দিত। সেজন্য মো লিয়ান নিজেই এত বেশি যুদ্ধবিদ্যায় পারদর্শী হওয়ার চেষ্টা করে যাতে ওর কারো ভালোবাসার প্রয়োজন না পড়লেও যেন নিজে নিজে নিজেকে চালিয়ে নিতে পারে। যাই হোক, মো লিয়ানের আজকে চু ফ্যামিলিতে আসার কথা ছিল। চু ফ্যামিলির ছোট মেয়ের সঙ্গে ওর বিবাহের কথা চলছে। এদিকে আমরা দেখতে পাই শাওকে। শাও মূলত এখান থেকে পালানোর চেষ্টা করছে। ও জিংসিংকে বলে, আজকে বাড়িতে কেউ নেই, আমি আজকে পাঁচিল টপকে এখান থেকে চলে যাব আর আমার পৃথিবীতে ফিরে যাব। জিংসিং ওর কথা কিচ্ছু বুঝতে পারে না আর বলে, শাওজিয়া আপনি এই কাজটি করবেন না, পরিবারের কেউ এসে দেখে ফেললে আপনাকে অনেক মারবে। কিন্তু শাও বলে, কে তোমাদের শাওজিয়া? আমি শাও, অন্য পৃথিবী থেকে এসেছি, আমাকে এই বাড়ি থেকে বের হতেই হবে। এরপরে শাও এই দেয়ালটা টপকানোর অনেক চেষ্টা করতে লাগে, কিন্তু জিংসিং ওকে বারবার করে বাধা দিতে লাগে। তারপরেও দেয়ালের উপরে উঠে গিয়েছিল শাও। ঠিক তখনই ও দেখতে পায় সামনে দিয়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে। শাও তো আর জানতো না এটা রাজপরিবারের অষ্টম রাজপুত্র। শাও তখন ডাক দিয়ে বলে, এই শোনো, আমাকে এখান থেকে একটু নামিয়ে দিবে, আমি এখানে আটকা পড়ে গিয়েছি। তখনই অষ্টম প্রিন্স ওর দিকে তাকিয়ে বলে, এই মেয়েটিকেই তো আজকে আমি দেখতে এসেছি, এই মেয়েটি কি বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে? তখন অষ্টম প্রিন্স বলে, তুমি কোথায় যাচ্ছ? শাও তখন বলে, আমি তো একটু সিনারি দেখতেই উঠেছিলাম, কিন্তু এখন আমি আটকা পড়ে গিয়েছি, আমি নিচে নামতে পারছি না, তুমি আমাকে একটু নামাবে? তখন মোলিয়ান বলে, কিন্তু নারী আর পুরুষের ভিতরে অনেক দূরত্ব মেনটেন করে চলতে হয়, চাইলেই আমি তোমাকে স্পর্শ করতে পারবো না। শাও বলে, ধুর রাখো তো তোমার এসব কথা, তুমি আমাকে নামাবে কিনা এটা বলো। অষ্টম প্রিন্স তখন রেগে যায় আর বলে, আপনি এখানে কেন উঠেছেন মিস? তখন শাও বলে, কারণ আমার বাড়ির লোকজন খুবই খারাপ আর এরা চাইছে আমাকে বিক্রি করে দিতে। এই কথা বলার সাথে সাথেই শাও নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। অষ্টম প্রিন্স অবাক হয়ে যায়, ওর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই শাওয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরে একে পুরো অন্যরকম দেখা যায়। শাও মূলত কিন্তু খুবই উচ্ছল একটি মেয়ে, তবে এখন যার জ্ঞান ফিরে এসেছিল সে খুবই চুপচাপ। তার মানে এখন জেগে উঠেছে চু পরিবারের মিৎচু, মানে চু পরিবারের ছোট মেয়ে, মানে আসলে বডিটা যার সেই ফিরে এসেছে, অর্থাৎ একই শরীরের ভিতরে দুটো আত্মা।
চু তো মূলত এই আত্মার মালিক এবং সে স্বতন্ত্র একটা মানুষ, তবে এর শরীরের ভিতরেই ঢুকে গিয়েছিল শাও। কিন্তু ও অজ্ঞান হওয়ার পরে আবারও চু ফিরে এসেছে আর শাও এখন গায়েব হয়ে গিয়েছে। জ্ঞান ফেরা মাত্র চু খুব অবাক হয়ে যায় আর বলে, আমি প্রিন্সের সামনে কিভাবে দাঁড়িয়ে আছি। তাই সে একটু মাথা নত করে প্রিন্সের সামনে থেকে চলে যায়। আর প্রিন্স মনে মনে ভাবে এই মেয়েটি একটু আগে কিভাবে কথা বলছিল আর এখন এত ভালো হয়ে গেল কিভাবে। এদিকে শাও বাড়িতে ফিরে এসেছে এবং শাও জানে না যে সে কিভাবে ওই দেয়ালের উপরে উঠল এবং তার খুবই মন খারাপ, কারণ সে বড় রাজকুমারকে ভালোবাসে, অথচ আজকে কিনা অষ্টম রাজপুত্র তাকে দেখতে এসেছে এবং হয়তোবা তার সঙ্গে বিয়েও হয়ে যাবে এবং এটা নিয়ে শাওয়ের সত্যিই খুবই মন খারাপ। এদিকে আমরা অষ্টম রাজপুত্রকে দেখতে পাই যে সে শাওয়ের বাবা মায়ের সঙ্গে কথা বলছিল। এটা তো শাওয়ের আসল বাবা ঠিক আছে, কিন্তু এই মা তার আসল মা নয়। ওই যে পিছনে একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে ওটাই শাওয়ের আসল মা। মূলত এই মহিলাটি তার বাবার কনকিউবাইন মানে উপপত্নী। আপনারা জানেন আগেকার দিনে মানুষজন অনেকগুলো করে বিয়ে করত, একটা মেইন স্ত্রী থাকতো আর বাকিগুলো উপপত্নী থাকতো। যাই হোক, শাও একজন কনকিউবাইনের মেয়ে, তো শাওকে এখানে আনা হয়। রাজপুত্র তো খুবই ইন্টারেস্টিং লেগেছে শাওকে দেখে, কারণ শাও একবার খুবই উচ্ছল ব্যবহার করেছে আর একবার সম্পূর্ণ অন্যরকম ব্যবহার করেছে। তাই রাজকুমারের মনে হয়েছে এই মেয়েটিকে বউ করে তো নিয়ে যাবই, আর দেখার চেষ্টাও করব যে আসলে এর উদ্দেশ্যটা কি। তাই রাজকুমার ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপরে রাজকুমার যখন প্যালেসে ফিরে আসে তখন আমাদের 14তম প্রিন্সকে দেখানো হয়। এই প্রিন্স তার ভাইকে বলছিল যে তোমার মেয়ে দেখে কেমন লাগলো। রাজপুত্র তখন বলে আমি তো ওকে বিয়ে করব। এদিকে তো চুয়ের খুবই মন খারাপ, কারণ এই বিয়ে সে কোনোভাবেই করতে চায় না। তখন ওর মা ওকে ডেকে পাঠায়, মা মূলত সৎ মা। তো এই মা ওকে বলে যে আমি শুনেছি আমরা যখন বাড়িতে ছিলাম না তখন নাকি তুমি পাঁচিল টপকে পালাতে গিয়েছিলে, তুমি কি ভুলে গিয়েছো আমাদের এই বাড়ির নিয়ম কানুন? এখন তোমাকে এই বাড়ির নিয়ম কানুন অনুযায়ী শাস্তি পেতে হবে। আর এই শাস্তি অনুযায়ী ওর শরীরে সুচ ঢোকানো হয়, সাথে সাথে ও অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসার পরে পুনরায় শাও জেগে ওঠে, যে অনেক বেশি কথাবার্তা বলতো আর কি। তো শাও এখন তার সৎমায়ের উপরে চিল্লাচিল্লি করতে থাকে। এতেও সৎমা অবাক হয়ে বলে, বাহ, মেয়ের মুখে তো দেখছি বুলি ফুটেছে। তখন শাও বলে, হ্যাঁ ফুটেছে, তোমরা অন্যায় করবে আর আমি সেটা সহ্য করবো নাকি। এরপরে আমরা উ হাউকে দেখি। এই উ হাউ মূলত অষ্টম প্রিন্সের একজন সেক্রেটারি, যে সবসময় অষ্টম প্রিন্সের কাছাকাছি থাকে। আসলে শাওয়ের বাড়িতে কি কি হচ্ছে সেগুলো দেখার জন্য উ হাউকে ঠিক করে রেখেছে অষ্টম প্রিন্স। এদিকে আমরা শাওকে দেখতে পাই, ওকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। ওর কাছে কিছু কাপড় দেওয়া হয়েছে সেগুলো সেলাই করার জন্য, কিন্তু শাও তো এইসব কাপড় সেলাই করতে পারে না। তো শাও ঘরের ভিতরে এটা ওটা দেখতে গিয়ে হঠাৎ করেই দেখতে পাই যে পার্পল কালারের একটা আলো ওর দিকে এসে পড়ছে। আর এই আলো দেখানোর সাথে সাথে আমাদের দুজন মুখোশ পরার লোককে দেখানো হয়, যারা মূলত এই আলোটারই সন্ধান করছিল। এদিকে শাও ওই এত আলো দেখে আবারও অজ্ঞান হয়ে যায়। কিন্তু শাও এবার ঘুমের ভিতরেই দেখতে থাকে ওর মডার্ন ওয়ার্ল্ডের গল্প। এই মডার্ন ওয়ার্ল্ডে ও একজন রিয়েল এজেন্ট ছিল, মানে স্টেট এজেন্ট, যে মূলত ঘর বাড়ি বিক্রি করত আর এসব করেই টাকা ইনকাম করত। এরপরে দেখা যায় ওর পিছনে দুইজন লোক পড়েছে এবং ওকে অনেক বেশি তাড়া করছে। তাড়া করতে করতে ওকে একটা ঘরের ভিতরে এনে ফেলে। আর এই ঘরের ভিতরে ও একটা অ্যান্টিক বেড দেখতে পায়, যে বেডে কিছু অক্ষর লেখা ছিল। ও এই বেডে ঘুমিয়ে পড়ে আর সাথে সাথে ও এই দুনিয়াতে চলে আসে। এরপরে ও মনে মনে ভাবে ওই বেডটা যদি ও এই দুনিয়াতে খুঁজে পায় তাহলে ওর আগের দুনিয়ায় চলে যেতে পারবে। যাই হোক, ওকে কিন্তু ওর আগের দুনিয়ায় চলে যেতেই হবে। এখন জিংচিং বলে, মিস শাওজিয়া। তখন আবারও শাও বলে, তুমি আমাকে মিস শাওজিয়া কেন বলছো? তুমি আমাকে শাও বলো, আমি শাও শাও কতবার বলবো তোমাকে? আর এই যে এমব্রয়ডারি, এটা কে করেছে? এটা তো আমি করিনি। আসলে এ যে মুহূর্তে অজ্ঞান হয়ে গিয়েছিল এর শরীরের ভিতরে চু আবার চলে এসেছিল, ওই এমব্রয়ডারিটা করেছে। যাই হোক, আজকে কিন্তু মিচ্ছু মানে শাওয়ের বিয়ে। তো আজকে যখন বিয়ে হচ্ছিল তখন ওই বডির ভিতরে শাওয়ের আত্মা ছিল। শাও কোনো রকমে বিয়ে করেছে, কিন্তু ওর খুবই মেজাজ খারাপ হয়, কারণ ওকে এই ওয়ার্ল্ড থেকে পালাতে হবে। তারপরে কিনা আবার ওকে বিয়ে করতে হচ্ছে। এখন ও জিংসিংকে বলে, জিংসিং, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, অষ্টম প্রিন্সকে কিভাবে কাবু করতে হয় সে এক্ষুনি দেখবে। এরপরে শাও কিছু দুষ্ট বুদ্ধি আঠে। এরপরে আমাদেরকে প্রথম প্রিন্সকে দেখানো হয়। প্রথম প্রিন্স এসেছিল শাওয়ের সঙ্গে দেখা করতে,
কারণ কেউ তো আর জানে না যে চুয়ের আত্মার ভিতরে মানে চুয়ের শরীরের ভিতরে অন্য কারো আত্মা চলে গিয়েছে, একমাত্র সাউ ছাড়া। কিন্তু তখন এখানে অষ্টম প্রিন্স চলে আসার পরে আজকে আমি বিয়ে করেছি আর আমার নববিবাহিতা বধূর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমারই বড় ভাই। এটা কি মানা যায়? আসলে মিস চু যে বড় প্রিন্সকে পছন্দ করতো এই কথা কিন্তু রাজ্যের সবাই জানে। এমনকি সে নাকি এই প্রিন্সকে পাওয়ার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল, সেটাও সবাই জানে। এজন্য অষ্টম প্রিন্স তার ভাইকে একটু বলে দিল যাতে তার বইয়ের আশেপাশে না আসে। এদিকে আমরা দেখতে পাই শাও বসে আছে আর শাও তার স্বামীকে ঘরের ভিতরে খুব সুন্দর করে রাখছে, যেমন চাইনিজ ওয়ার্ডে ফুজুইন বলে তার স্বামীকে সম্বোধন করা হয়। আর এটা খুবই আদরের একটা ডাক। ও এভাবেই তার স্বামীকে ডাকছিল কারণ ও স্বামীর জন্য ফাঁদ পেতেছে, তো স্বামী না আসলে তো আর সেই ফাঁদে পা দিবে না, তাই না? তো ওর ডেকে ডেকে ফাঁদে পা দেওয়ানোর চেষ্টা করছিল। এরপরে এখানে আসে অষ্টম প্রিন্স আর জিংসিংকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু সাথে সাথেই অষ্টম প্রিন্সের চোখ পড়ে যে এখানে কোনো একটা ট্রাপের ব্যবস্থা করেছে তারই বউ। এর জন্য অষ্টম প্রিন্স বলে যে আমার বধূ আমাকে ছাড়া দেখছি একটুও সইতে পারছে না। এটা বলে দ্রুত করে চলে আসে শাওয়ের কাছে আর শাওকে ধরে বলে, এত মধুর করে তুমি আমাকে ডাকছিলে, আমি তো না এসে থাকতেই পারলাম না, তো চলো এখন শুরু করি। তখন শাও বলে, না না, আমি তো আসলে একটা কথা বলবো বলে ডাকছিলাম। তখন অষ্টম প্রিন্স উঠে দাঁড়ায় আর এখান থেকে সোজা চলে যায় এবং ও লাফিয়ে চলে গিয়েছিল। এতে খুবই রেগে যায় শাও আর বলে, তোমার সাহস হয় কি করে, বলে ওই নিজেই ফাঁদে পা দিয়ে দেয় আর ওর মাথার উপরে বড় একটা কাঠ পড়ে ও অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলা যখন জ্ঞান ফিরে আসে তখন এই বডিতে আবারও তার আপন সোল ফিরে আসে, তার মানে মিস চু এবার জেগে উঠেছে। তো মিস চু জেগে উঠে দেখে যে অন্য কারো বাড়িতেও শুয়ে আছে, কারণ মিস চু তো আর জানে না যে ওর বিয়ে হয়ে গিয়েছে অষ্টম প্রিন্সের সঙ্গে। এদিকে মিস চুকে বারবার শাও বলে ডাকছিল জিংসিং। তখন ওকে বলে যে তুমি আমাকে এভাবে শাও বলে কেন ডাকছো, তুমি তো আমাকে মিস শাওজিয়া বলে ডাকতে। যাই হোক, এখন জিংসিং বলে যে আসলে তোমার বিয়ে হয়ে গিয়েছে, তুমি কি সব ভুলে গিয়েছো নাকি? এবার চু একটু মনে করার চেষ্টা করে যে ওর বিয়েটা কখন হলো। ও জানতো ওর বিয়ে হবে, কিন্তু ও তো এটা জানে না যে ওর বিয়ে হয়ে গিয়েছে। তাই ও জিংসিংকে বলে, আচ্ছা জিংসিং, আমি না ইদানিং অনেক কিছু ভুলে যাচ্ছি, তো আমি মানে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এখন পর্যন্ত কি হয়েছে সেই ঘটনাগুলো তুমি আমাকে একটু খুলে বলো তো। তারপরে জিংসিং সমস্ত ঘটনা খুলে বলে। মিস সু তখন বলে, আমার তো লাস্ট মনে আছে আমি একটা কাপড়ের সেলাই করেছিলাম আর তারপরে আমার কোনো কিছু মনে নেই। তার মানে আমার ভিতরে অন্য কি কোনো আত্মা চলে আসছে নাকি? অর্থাৎ যেহেতু একটু বুদ্ধিমানই ছিল মিৎসু, তাই এ খুব ভালোভাবে এই ব্যাপারটা খুব সহজেই ধরে ফেলেছে। এদিকে আমাদের অষ্টম প্রিন্সকে দেখানো হয়। অষ্টম প্রিন্স একটা ছবি আঁকতে আঁকতে উ হাউকে জিজ্ঞেস করছিল যে মিস সু এখন ঠিক কেমন সময় কাটাচ্ছে, ওর উপর নজর রাখো। এদিকে অষ্টম প্রিন্সের আরও দুটো বধূ ছিল, সেই দুজন বধূ আবার দেখা করতে এসেছে নতুন বধূ মিস চু এর সঙ্গে। তো চু এর সঙ্গে দেখা করতে এসে ওরা চুকে খুব খারাপ খারাপ কথা বলছিল, চুকে অপমান করছিল। আর চু যেহেতু চুপচাপ স্বভাবের একটি মেয়ে, তাই ও বেশি একটা উত্তরও করতে পারছিল না। ও কেবল এদের দুইজনকে বলে, আপনারা অনেকক্ষণ হলে এসেছেন, এবার আপনারা চলে যান। কিন্তু যখন এখান থেকে চু চলে যেতে যাবে, একজন বধূ পায়ে পা বাঁধিয়ে চুকে ফেলে দেয় আর সাথে সাথেই চু এর আত্মার ভিতরে শাওয়ের আত্মা চলে আসে। তো শাও তখন অনেক রেগে যায় আর বলে, তোমাদের সাহস হয় কি করে আমাকে এভাবে ধাক্কা দেওয়ার? ও খুব রাগারাগি করে আর ওদের দুজনকে এত জোরে ধাক্কা দেয় যে ওরা দুজনেই দরজার কাছে এসে পড়ে। মানে শাওয়ের কাছে তোমরা অন্যায় করে পার পাবে না। তো শাও এরকম মেয়ে ছিল, তাই তো যখনই ওই বডিতে শাওয়ের আত্মা আসতো জিংসিং সত্যি খুবই খুশি হতো। এদিকে আমাদের মুখোশধারী সেই লোক দুটোকে দেখানো হয়। এরা মূলত কোনো একটা অবজেক্ট খুঁজে বেড়াচ্ছে এবং এদেরকে যারা কন্ট্রোল করছে সে আলাদা একটি লোক। তো এই দুইজন মুখোশধারীর কথায় আমরা বুঝতে পারি ওরা দুইজন আত্মা দমন গোলক নামের কোনো একটা কিছু খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, এরপরে আমাদের আবারও শাওকে দেখানো হয়। শাও জিংসিংকে বলে, জিংসিং, আজকেই আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে আমার দুনিয়ায় ফিরে যেতেই হবে, আমি এখানে কোনোভাবেই আর থাকতে পারবো না। এটা বলে রাত্রেবেলা ও চুরি করে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে। এই শাওই সবসময় মাথায় এটাই ঘুরে যে কিভাবে ও এখান থেকে পালাবে। তো ও পালানোর চেষ্টা যখনই করে তখনই পিছন থেকে লিয়ান চলে আসে আর বলে, আমার আদরের স্ত্রী, তুমি কোথায় পালাচ্ছ? আজকেও কি তুমি সিনারি দেখতেই উপরে উঠেছো, নাকি তোমার হাজবেন্ড তোমাকে কারো কাছে বিক্রি করে দিচ্ছে তাই তুমি উপরে উঠেছো? এটা
বলে লিয়ান একটু হেসে নেয় আর তারপরে এখান থেকে চলে যায়। আর শাও কিছুক্ষণ বকবক করে আর বলে, আমি সিনারি দেখতেই উঠেছিলাম। এটা বলে আবার নিচে নেমে আসে। কিন্তু অষ্টম প্রিন্সের মনে মনে সন্দেহ হয় যে তার স্ত্রীর সঙ্গে তার বড় ভাইয়ের কোনো সম্পর্ক আছে কিনা। তাই তো লিয়ান একটু তার স্ত্রীর উপরে বেশি নজরদারি করছিল। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওই বডিতে আবার চু এর আত্মা চলে এসেছে এবং চু হয়েই সে দেখা করতে আসে অষ্টম প্রিন্সের সঙ্গে। অষ্টম প্রিন্স তখন ওকে জিজ্ঞেস করে, তুমি মাঝে মাঝে খুবই উচ্ছলভাবে কথা বলো আর মাঝে মাঝে শান্ত হয়ে যাও, এসব অভিনয় আমার সামনে করবে না। এরপরে ওখান থেকে যখন শাও চলে যায় ঠিক তখনই সেই মুখোশধারী দুইজন লোক আসে এবং এই প্রিন্সকে বলে, তুমি যদি আমাদের হয়ে কাজ করো তাহলে তোমাকে রাজা বানাতে আমরা হেল্প করব। আমরা আসলে একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি, যে জিনিসটার নাম হলো আত্মা দমনকারী গোলক। তুমি যদি ওই গোলকটি খুঁজতে আমাদের হেল্প করো তাহলেই আমরা তোমাকে রাজা বানাতে অবশ্যই সাহায্য করব। তোমার বড় ভাই কখনোই রাজা হতে পারবে না। তখন লিয়ান বলে, তোমাদের কে পাঠিয়েছে আর তোমরা ওই আত্মা দমনকারী গোলক বলতে কি বোঝাতে চাচ্ছ? লোক দুটো তখন বলে, আমাদের মনে হচ্ছে যে ওই আত্মা দমনকারী গোলকটি এই রাজপ্রাসাদেই আছে আর তাই তোমার সাহায্য প্রয়োজন। কিন্তু লিয়ান ওদেরকে ফাইট করে এখান থেকে বের করে দেয়, কারণ লিয়ান জানে এই দুটো লোক স্বার্থন্বেষী কোনো লোক। এদিকে আমরা আবারও চুকে দেখতে পাই। চুকে তার বাড়িতে ডাকা হয়েছিল, তার মা ডেকে পাঠিয়েছে। এ কারণে তার মা বাবা নাকি এটা জানতে পেরেছে যে তাদের কথা মতো চু কাজ করছে না। মূলত তার বাবা কেন অষ্টম প্রিন্সের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছে জানেন? মূলত তার বাবা চায় তার বড় মেয়ের জামাই, মানে এই লোকের একটা বড় মেয়ে আছে, সেই মেয়ের বিয়ে হয়েছে আবার প্রথম প্রিন্সের সঙ্গে, যাকে মনে মনে ভালোবাসত চু। তাই তো চুয়ের বাবা মা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে আর তারা চায় তাদের বড় জামাই রাজা হোক। সেজন্য অষ্টম প্রিন্সের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিয়েছে মূলত স্পাইগিরি করার জন্য। এখন যাতে চু সমস্ত অষ্টম প্রিন্স কোথায় কি করছে এসব খবর এনে তার বাবা মাকে দেয়, সেজন্যই মূলত বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওর বাবা মা তো এটা জানে না যে চুয়ের শরীরে সবসময় চু থাকে না, বরং চুয়ের শরীরে মাঝে মাঝে শাওয়ের আত্মা চলে আসে। এজন্যই তো ওর সৎমা ওর উপরে অনেক আঘাত করে আর ওকে মেরে অজ্ঞান করে দেয়। আর এই ঘটনা ও হাও গিয়ে জানায় প্রিন্সকে। প্রিন্স তখন বলে, ঠিক আছে, আমি এক্ষুনি চু ফ্যামিলিতে যাচ্ছি। যখনই ওকে মেরে অজ্ঞান করে দেওয়া হয় তারপরে ওই শরীরে আবারও শাওয়ের আত্মা ফিরে আসে। আর শাওয়ের আত্মা তো কখনো মারধর খেয়ে বসে থাকা লোক নয়। এবার শাওয়ের আত্মা খুবই রেগে যায় এবং শাও বলে ওঠে, তোমরা আমাকে অকারণে কেন মারছো? তোমাদের কথা আমি শুনবই না। তোমরা খুবই অনৈতিক লোক, তোমরা আমার বাবা মা হতেই পারো না। ঠিক তখনই এখানে প্রিন্স চলে আসে আর বলে, আমার স্ত্রীকে এভাবে হেনস্থা করার অধিকার আপনাদের কে দিয়েছে আর কেনই বা তাকে এইভাবে মারা হচ্ছে? তখন তার সৎ শাশুড়ি বলে, তাকে মারছি কারণ সে তোমাকে খুব একটা ভালোবাসে না আর তোমার সঙ্গে বেশি করে মানিয়ে নিতে পারছে না, সেজন্য তাকে একটু শিক্ষা দিচ্ছিলাম। অষ্টম প্রিন্স তখন বলে, কে বলেছে আমার স্ত্রী আমার সঙ্গে মানিয়ে নিতে পারছে না? ওর সঙ্গে তো আমার খুবই সুন্দর বৈবাহিক জীবন কাটছে, তাই না? এটা বলে ও কোলের ভিতরে টেনে নেয় শাওকে আর বলে, তুমিই বলে দাও তোমার বাবা মাকে যে আমাদের ভিতরে ওরা যেন কখনো কথাই না বলে। এটা বলে সোজা শাওকে নিয়ে চলে আসে। এদিকে শাওয়ের মাথায় পানি ঢেলে দেওয়া হয়েছিল, তাই ওর খুবই ঠান্ডা লাগতে থাকে। অষ্টম প্রিন্স তখন বলে, তোমার বাবা মা এরকম কেন ব্যবহার করে তোমার সঙ্গে? তোমাকে কি অন্য কোনো উদ্দেশ্যে আমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে? কিন্তু এসব কথা তো শাও জানে না। এরপরে শাওকে একটা জায়গায় নিয়ে আসে লিয়ান। লিয়ান নিয়ে এসেছিল মূলত তার দাদির কাছে, আর তার দাদি হলো রাজমাতা। তার দাদা মারা গিয়েছে কিন্তু দাদি এখনো বেঁচে আছে। আর দাদি কিন্তু অষ্টম প্রিন্সকে অনেক পছন্দ করত। তবে অষ্টম প্রিন্স যে এই মেয়েকে বিয়ে করেছে এটা তার দাদি একদমই সহ্য করতে পারে না। তার দাদির ইচ্ছা ছিল তার ভাইজির সঙ্গে বিয়ে দিবে অষ্টম প্রিন্সকে, কিন্তু অষ্টম প্রিন্স যে চু ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছে এতে তার দাদির খুবই রাগ হয়। এবার তার দাদির ভাইজিকে দেখানো হয়। এই মেয়েটির নাম হলো ইয়ান। ইয়ান মূলত অষ্টম প্রিন্সকে অনেক ভালোবাসে আর ইয়ান বিয়ে করতে চেয়েছিল লিয়ানকে। তবে লিয়ান খুব একটা পছন্দ করে না এই মেয়েটিকে, যদিও ওরা একসঙ্গে বড় হয়েছে ঠিক, কিন্তু পছন্দই করে না। এদিকে এইসব ঘটনা যখন জানতে পারে শাও, তখন শাওয়ের খুব মনে মনে ইচ্ছা করে ও দুটোকে বিয়ে দিয়ে ও এখান থেকে ভেগে যাবে। কিন্তু শাওয়ের এই ইচ্ছা কি আর পূরণ হয়? অষ্টম প্রিন্স তখন শাওকে বলে, তুমি যাচ্ছটা কোথায়? তখন শাও ওকে বলে যে যেহেতু তোমার ছোটবেলার খেলার সাথীর সঙ্গে তোমার এতদিন পরে দেখা হয়েছে, তো তোমরা দুজন একটু কথা বলো, আমি বরং চলে যাই। কিন্তু তখন এই লিয়ান ওকে কাছে টেনে নেয় আর বলে, তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে এসেছো, তো এখন তুমি এভাবে আমাকে ফেলে তো যেতে পারো না। এটা বলে ইয়ানের সামনে ওকে কিস করে। ওরা সবাই খুবই লজ্জা পেয়ে যায় আর এটাই ছিল ওদের ফার্স্ট কিস। আর এই কিসে তো শাও অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, এই ছেলে এত বিয়াদব কেন? মানে ও নিজের স্বামীকে অনেক গালিগালাজ কিন্তু করতো আর সেটা
সবার সামনেই করতো। ইয়ান তখন লিয়ানকে বলে যে তুমি এরকমটা করতে পারো না ভাইয়া আমার সামনে। তখন লিয়ান বলে কেন পারি না, ও তো আমার বিবাহিতা স্ত্রী, আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। ইয়ান তখন বলে তুমি চলে যাচ্ছ, থাকবে না? লিয়ান বলে যে না। ইয়ান বলে তাহলে কি আমি তোমার প্যালেসে আসতে পারি? তখন শাও বলে আসে অবশ্যই, তোমার যখন মনে হবে তুমি তখনই আসবে। এরপরে শাও যখন বাড়িতে আসে জিংসিং ওর চিকিৎসা দিতে লাগে, কারণ ওর শরীরে অনেকগুলো সুই ফোটানোর দাগ আছে আর এইসব যন্ত্রণা ওকে অনেক কষ্ট দিচ্ছে। ওর তো খুবই রাগ হচ্ছে এবং ও মনে মনে বলে আমি আর কখনোই আমার বাপের বাড়িতে ফিরেই যাব না। ঠিক তখনই পিছন থেকে ওর হাজব্যান্ড আসে একটা সুন্দর ঔষধ নিয়ে, যেটা মডার্ন ওয়ার্ল্ডেও পাওয়া যেত আর এটা খুব দ্রুত কাজ করে। কিন্তু এই ঘটনা শাও জানে না যে পিছনে ওর হাজব্যান্ড বসে আছে। ও ভেবেছিল জিংসিং বসে আছে, কিন্তু হঠাৎ করেই যখন দেখে যে পিছনে ওর হাজব্যান্ড, তখন ও অবাক হয়ে যায়। লিয়ানকে দেখে বলে বেয়াদব ছেলে, তুমি আমাকে না জানিয়ে এখানে এসেছো। এরপরে লিয়ান বলে বেয়াদব, তুমি আমাকে আর কতবার এই কথা বলবে? আর কেউ হাজব্যান্ডকে এভাবে বলে নাকি? ঠিক আছে, আমি যখন বেয়াদব তখন তো একটু বেয়াদবি করতেই পারি, তাই না? শাও তখন বলে আমার ভুল হয়ে গিয়েছে, আপনি অনেক ভালো একজন লোক এবং আপনি আমার স্বামী এবং আপনার যা খুশি তাই করতে পারেন। লিয়ান তখন ওকে বলে তোমার বাড়ির লোক কি সবসময় তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে নাকি, আগেও কি করেছে? তখন শাও বলে হ্যাঁ, তারা আগেও করেছে এবং আমি তার প্রমাণও দিতে পারবো। এটা বলে ওর পিঠে যত কাটা দাগ আছে তার সমস্তই দেখিয়ে দেয় লিয়ানকে, আর লিয়ানের অনেক কাছাকাছি চলে আসে। আর এরপরে লজ্জা পেয়ে দুজনেই সরে যায়, কারণ তখনই জিংসিং ভিতরে ঢুকে যায়। তো লিয়ান ওই ওষুধটা জিংসিং এর কাছে দিয়ে বলে এটা তোমার শাওজিয়াকে একটু ম্যাসাজ করে দিও, তাহলে ওর দ্রুতই হয়তো ক্ষতগুলো সেরে যাবে, আর আমি পছন্দ করি না তার শরীরে কোনো দাগ থাকুক। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পরেই আমরা দেখতে পাই যে চুয়ের বডিতে আবারও চুয়ের আত্মা ফিরে এসেছে। তখন চুকে শাওজিয়া বলে সম্বোধন করতে লাগে জিংসিং, আর ঠিক এর ভিতরে কত কিছু হয়েছে তার সমস্ত ঘটনা বলতে থাকে। চু জিংসিংকে জিজ্ঞেস করে যে এর ভিতরে শাও কি কোনো কিছু নতুন কিছু করার ট্রাই করেছে। তখন জিংসিং বলে হ্যাঁ, শাও একটা জিনিস খুঁজছিল, কোনো একটা অ্যান্টিক বেড, কিন্তু এরকম বেড আমি কোথাও খুঁজে পাইনি। শুধুমাত্র এখন অষ্টম প্রিন্সের রুমের খাটটা দেখায় বাকি আছে, ওটা দেখলেই বুঝতে পারবো যে কোন বেডের কথা শাও বলেছে। চু তখন বলে বেড, কিন্তু একটা বেড ও কি কাজে ব্যবহার করবে? জিংসিং বলে তা তো জানি না। তখন চু বলে ঠিক আছে, এখন আমাকে অষ্টম প্রিন্সের কাছে নিয়ে চলো, আমার তার ঘর সার্চ করতে হবে, সেখানে রয়্যাল টোকেনটা আছে কিনা সেটা দেখতে হবে, আর সেটা বড় প্রিন্সকে দিয়ে দিতে হবে, মানে প্রথম প্রিন্সকে। এরপরে ও কিছু চা এবং স্যুপ নিয়ে চলে আসে অষ্টম প্রিন্সের রুমে, কিন্তু ইচ্ছে করেই ও চাটা মূলত ফেলে দিতে চাইছিল মোলিয়ানের গায়ে বা তার কাপড় চোপড়ে, যাতে মোলিয়ান এটা চেঞ্জ করতে তার রুমে যেতে চায়, আর তার সাথে সাথে চুও তার রুমে যেতে পারে এবং ওই টোকেনটার খোঁজ করতে পারে। কিন্তু লিয়ান বুঝতে পারে এই মেয়ের আলাদাই কোনো একটা উদ্দেশ্যটা অবশ্যই আছে, কারণ মাঝে মাঝে সে এক এক রূপে দেখতে পায় তার স্ত্রীকে। এখন লিয়ানের কাপড়েও সত্যি সত্যি পানি ফেলে দেয় আর বলে স্বামী, যেহেতু আপনাকে আমি বিয়ে করেছি, তো আপনার কাপড় চেঞ্জ করে দেওয়া আমারই কর্তব্য, তো আমি আপনার রুমে গিয়ে আপনার জন্য একটা ভালো কাপড় নিয়ে এসে দিচ্ছি। কিন্তু লিয়ান বলে না না, আমার রুমে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো জানি তোমার মোটিভটা কি, বরং আমি গিয়ে নিজেই চেঞ্জ করে নিব। এরপরে আমাদের মুখোশধারী একটা মেয়েকে দেখানো হয় যে একটা কর্নারের দিকে যাচ্ছিল, যার হাতে একটা চিঠি ছিল। এই চিঠিটা সে একটা ইটের খাপের ভিতরে দিয়ে দেয়। ওই চিঠিতে লেখা ছিল যে রয়্যাল টোকেনটা মোলিয়ানের রুমের ভিতরেই আছে। এদিকে চুয়ের বডিতে আবারও শাওয়ের আত্মা চলে এসেছে। মাঝরাতে শাওয়ের অনেক ক্ষুধা লাগে, তখন জিংসিংকেও খাবার নিয়ে আসতে পাঠায়। তো জিংসিং খাবার নিয়ে আসে আর ও বসে বসে খাবার খেতে লাগে। তখন জিংসিং বলে লিয়ান কিন্তু এখনো রুমে নেই, তো এখন আপনি ওর রুমে যেতে পারেন, গিয়ে ওর বেডটা চেক করতে পারেন যে লিয়ানের রুমে কোন বেডটা রাখা আছে। এদিকে আমরা সেই মুখোশধারী দুইজন লোককে দেখতে পাই যারা একটা অবজেক্ট খুঁজে বেড়াচ্ছিল। এরা এবার ফার্স্ট প্রিন্সের কাছে এসেছে। যেহেতু ওরা 8 প্রিন্সকে কোনো রকমে কবজা করতে পারেনি, তাই ওরা ফার্স্ট প্রিন্সকে এসে বলে আপনাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আপনি যদি আমাদের হয়ে কাজ করেন। আর এতেই ওই প্রিন্স রাজি হয়ে যায়। এদিকে আমরা আবার শাওকে দেখতে পাই যে অষ্টম প্রিন্সের রুমে এসেছিল। এখানে এসে সে এত এত অ্যান্টিক সব জিনিসপত্র দেখতে পাই যা দেখে ওর মাথা পুরো আওলা ঝালা। ও বলে এত কিছু সুন্দর সুন্দর জিনিস,
এই জিনিসগুলো এত বেশি দামি যে এগুলো নিয়ে যদি আমি মডার্ন ওয়ার্ল্ডে ফিরে যাই তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। এরপরে ও ওই বেডটাও দেখতে পায়, যে বেডটাই ও মনে মনে খুঁজে বেড়াচ্ছে। শাওয়ের ধারণা ও যদি ওই বেডে গিয়ে একবার শুয়ে পড়ে তাহলে ও মডার্ন ওয়ার্ল্ডে ফিরে যাবে। তো ওই বেডে শোয়ার আগে ও দুটো অ্যান্টিক পিস ওর সাথে করে নিয়ে নেয়, যাতে শুয়ে পড়লে এই অ্যান্টিক পিস সহ ও মডার্ন দুনিয়াতে চলে যায়, ওগুলো বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যেতে পারে। কিন্তু কই কোনো কিছু পরিবর্তন তো হয় না, আবারও শুয়ে পড়ে। ঠিক তখনই এইট প্রিন্স ওর সামনে চলে আসে। ও চিৎকার দিয়ে ওঠে। এইট প্রিন্স বলে, তুমি আমার রুমে কি করছো? শাও তখন বলে, মানে আমি এমনি এসেছিলাম, তোমার সাথেই দেখা করতে এসেছিলাম। মলিয়ান বলে, তুমি আমাকে বোকা পেয়েছো? এই রুমে তুমি কেন এসেছো এটা বলো। জানো আমার অনুমতি ছাড়া এই রুমে তুমি আসলে তোমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নিয়ে আসবো নাকি ছুরিটা? তখন খুবই ভয় পেয়ে যায় শাও আর বলে, আমি তোমার অনুমতি ব্যতি রেখে কখনো এই রুমে আসবো না। একটু তোমার খাটেই তো শুয়েছি, আর তো কিছু করিনি, তাই বলে কি তুমি আমার জীবন নিয়ে নিবে নাকি? কিন্তু মলিয়ান তো মনে মনে ভাবে যে এই মেয়েটি হয়তো রয়্যাল টোকেন চুরি করতে এখানে এসেছে, কারণ তার বড় ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর যে একটা গোপন প্রেম ছিল এই কথা কিন্তু সে খুব ভালো করেই জানতো। ঠিক এই সময় আমরা একজন আততায়ীকে দেখতে পাই, আর ওই আততায়ীটা এক্ষুনি শাওকে অ্যাটাক করে। সাথে সাথে এখানে ও হাও চলে আসে। ওই আততায়ী বলে, মলিয়ান তোমার কাছেই রয়্যাল টোকেন আছে আমি জানি, ওই রয়্যাল টোকেনটা আমাকে দিয়ে দাও, তাহলে তোমার স্ত্রীকে ছেড়ে দিব। মলিয়ান তখন বলে, তোমরা যদি আমার স্ত্রীকে মেরে ফেলতে চাও তো মেরে ফেলতে পারো, ওর জীবনে আমার কিছু যায় আসে না। ঠিক তখনই ও হাও ওই লোকটিকে মেরে দেয়, আর ওই লোকটির বুক পকেট থেকে একটা চিঠি উদ্ধার করে, যে চিঠিতে লেখা ছিল যে মলিয়ানের ঘরেই মূলত রয়্যাল টোকেনটা আছে। এখন মলিয়ান খুবই রেগে যায় আর বলে, এক্ষুনি সন্ধান চালাও যে এই চিঠি কে লিখেছে। এদিকে নিজের রুমে ফিরে এসেছিল শাওয়ের খুব রাগ হচ্ছিল, পরে ও নেচে নেচে নিজের রাগ ভাঙায়। এদিকে আমরা আবার লিয়ানকে দেখতে পাই। লিয়ান বারবার মনে মনে কল্পনা করছিল যে তার স্ত্রীর এরকম দুই রকম পার্সোনালিটি কিভাবে হতে পারে। তাই একজন ইউনাক না, এটা একজন সার্ভেন্ট, তাকে ডেকে পাঠানো হয়। এই সার্ভেন্টের কাছে জিজ্ঞেস করা হয়, যেহেতু সে সু ফ্যামিলিতে অনেক কাল কাজ করেছে তাই সু ফ্যামিলির মেয়ের সম্পর্কে বলতে বলে। ওই লোকটি তখন বলে, সু ফ্যামিলির মেয়ের ভিতরে দুই রকমের পার্সোনালিটি আমরাও দেখেছি। এক পর্যায়ে চু ফ্যামিলির মেয়েটা অনেক চুপচাপ থাকে, আর অন্যদিকে চু ফ্যামিলির মেয়ে মাঝে মাঝে অনেক বেশি উচ্ছল হয়ে পড়ে, কিন্তু যখন চুপচাপ স্বভাবে ফিরে আসে তখন সে খুবই হালকা পাতলা ড্রেস পরে, মানে খুবই লাইট ওয়েট কালারের কোনো ড্রেস পরে। আর যখনই সে খুবই উচ্ছল রূপে ফিরে যায় তখন অনেক রঙিন চোখ ঝাঁঝালো এরকম রঙের ড্রেস পরে, আর খুব শরীর দেখা যায় এরকম টাইপ। এতে মলিয়ান খুবই রেগে যায় আর বলে, বুঝতে পেরেছি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এদিকে আমরা ফার্স্ট প্রিন্সকে দেখতে পাই। সে যেহেতু একটা দায়িত্ব হাতেই নিয়েছে ওই মুখোশধারী দুইজন লোকের সঙ্গে ডিল করে, তাই এখন সে রয়্যাল প্যালেস সমস্ত জায়গায় ওই সোল মানে আত্মা দমনকারী গোলকটা খুঁজে বেড়াচ্ছে। এদিকে আমরা মলিয়ানকে দেখতে পাই। মলিয়ানের সঙ্গে দেখা করতে এসেছিল তার স্ত্রী, এখন কিন্তু শাওই এসেছে। শাও কিছু খাবার দাবার নিয়ে এসেছে মলিয়ানের জন্য, কারণ মলিয়ান ওকে বলেছে যদি তুমি কখনো আমার অমতে কোনো কাজ করো তাহলে তোমাকে মেরেই ফেলবো। তাই ও মলিয়ানের রাগ ভাঙাতে এসেছে। কিছুক্ষণ পরে মলিয়ানের আরও দুটো স্ত্রী এখানে চলে আসে, আর ওই দুজন স্ত্রী এসে গন্ডগোল শুরু করে দেয় শাওয়ের সঙ্গে। আর শাও তো কম যায় না, শাও ওদের সঙ্গে গন্ডগোল করতে শুরু করে। মলিয়ান তার তিন স্ত্রীর উপরে রেগে যায়, বলে যেহেতু তোমরা আমার সামনে বসেই তিনজন নিজেদের ভিতরে ঝগড়া করেছো, তাই এখন ফ্যামিলির রুলসগুলো তোমাদের লিখতে হবে। মানে স্কুলে পড়েও বাচ্চাদের মতো তিন স্ত্রীকেই শাস্তি দেয়। এরপরে সবার হাতের লেখা মিলিয়ে দেখে ওই কাগজটার সঙ্গে যে তার কোনো স্ত্রীরা এসব ব্যাপারে জড়িত আছে কিনা। মূলত সে সন্দেহ করেছিল তার এই স্ত্রীকে, কিন্তু শাও এটা বুঝতে পারে যে তাদের হাতের লেখা এজন্য নেওয়া হয়েছে যাতে ওই কাগজের সঙ্গে মিলিয়ে দেখতে পারে লিয়ান। এতে শাও খুব রেখে যায় আর বলে, তুমি আমাদের সন্দেহ করো? তুমি তো একদম মানুষ ভালো নাও, তুমি আসলেই খুবই খারাপ এবং বেয়াদব একটা লোক। না হলে এরকম নিজের স্ত্রীদের কেউ সন্দেহ করে, আর তোমার বড় ভাইকে আমি কেন এসব দিতে যাব? কি আশ্চর্য। লিয়ান তখন বুঝতে পারে যে তার এই স্ত্রী অর্থাৎ শাও তার বড় ভাইয়ের সঙ্গে অতটাও জড়িত নয়। কিন্তু এই চিঠিটা তাহলে কে দিল? এদিকে হাও এসে প্রিন্সকে জানায়, আমরা একটা নতুন ঘটনা উদ্ধার করেছি। যাই হোক, এখন আপনাকে রাজা ডাকছে। এটা হলো রাজা তার তিন ছেলেকে ডেকে পাঠায়। রাজার এত বয়স কম যে তার ছেলেদের থেকেও তাকে বেশি ইয়াং লাগছিল। যাই হোক, রাজা চায় তার প্রথম প্রিন্স মানে প্রথম সন্তানটাই রাজত্ব পাক, কিন্তু অষ্টম প্রিন্স আরও বেশি সুন্দরভাবে এই রাজ্য চালাতে পারবে এটাও রাজা জানে। যাই হোক, প্রথম প্রিন্সের কাছ থেকে একটা পাউচ পড়ে যেতে থাকে অষ্টম প্রিন্স, এবং এই সেম একটা পাউচ ও দেখেছিল তার স্ত্রীর কাছেও, যে পাউচে মুশিন নামের একটি নাম খোদাই করা ছিল। তখন অষ্টম প্রিন্সের আরও সন্দেহ হয়
যে হয়তো বা তার স্ত্রীর সঙ্গে ফার্স্ট প্রিন্সের এখনো পর্যন্ত কোনো একটা কানেকশন তো আছে। এদিকে আমরা শাওকে দেখতে পাই ওর রুমে আমরা লিয়ানের সেই অ্যান্টিক বেডটাকে প্রতিস্থাপিত হতে দেখি। মূলত ও লিয়ানের কাছ থেকে এই বেডটা চেয়ে নিয়েছে, আর আদরের বউ যখন এই বেডটা চেয়েছে লিয়ান তখন না করতে পারেনি। কিন্তু বেড গোছাতে গিয়ে এখানে একটা চিঠি দেখতে পায় শাও, যেটা মূলত চু লিখেছিল। তো শাও এই চিঠিটা পড়ে দেখে এই চিঠিটা মূলত ফার্স্ট প্রিন্সকে দেওয়ার জন্যই চু লিখেছিল। তখন জিংসিংকে ও বলে, তুমি আমাকে একটু বলো তো ফার্স্ট প্রিন্সের সঙ্গে তোমার মিস শাওজিয়ার কী সম্পর্ক ছিল, যে সবাই এরকম ফার্স্ট প্রিন্সকে নিয়ে তাকে এরকম জড়ায় কেন, তাদের ভিতরে কি কোনো অ্যাফেয়ার ছিল? তখন জিংসিং সমস্ত ঘটনা বলে আর বলে যে ফার্স্ট প্রিন্সকে আমাদের ম্যাডাম অনেক ভালোবাসতো। শাও তখন বলে, যেহেতু আমাদের একই বডিতে দুটো আত্মা আর আমি তোমার মিসের সঙ্গে কথা বলতে পারি না, তাই চিঠি লিখলে কেমন হয়? আমি চিঠি লিখে বরং তোমার মিসের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এরপরে ও চুয়ের জন্য একটা চিঠি লিখে রাখে। পরে এই বডিতে যখন চুয়ের আত্মা চলে আসে তখন ওই চিঠিটা জিংসিং তার মিসকে দেয়। ওই চিঠিটা পড়ে চু তো কোনো কিছুই বুঝতে পারছিল না, কারণ এটা মডার্ন ওয়েতে লেখা ছিল। তখন জিংসিং পড়ে পড়ে সমস্ত ঘটনাই বুঝিয়ে দেয় চুকে। চু বুঝতে পারে যে তার বডিতে শাওয়ের যে আত্মা চলে এসেছে সেই আত্মাটাও খুবই ভালো। তো এখন ওরা চিন্তা করে দুজনেই একটু কনজুগাল ওয়েতে কাজ করার চেষ্টা করবে, যাতে আবল তাবল না হয়ে যায়। এরপর আমরা লিয়ানকে দেখতে পাই। লিয়ান শাওকে নিয়ে বসেছিল। ঠিক তখনই এখানে ইয়ান আসে এদের সঙ্গে দেখা করতে। ইয়ানকে দেখা মাত্র লিয়ান তার স্ত্রীর সঙ্গে রোমান্টিক ওয়েতে কথাবার্তা বলতে শুরু করে। যখনই ওই ইয়ানকে দেখতো তখনই ও শাওয়ের সঙ্গে এরকম রোমান্টিক ভাইব শুরু করে দিত, যাতে ইয়ানের অনেক রাগ হয় আর ইয়ান এখান থেকে চলে যায়। আর এতে শাও বলে, তুমি আমাকে কাজে লাগাচ্ছ তাই না? ঠিক এই টাইমে আমরা দেখতে পাই লিয়ান অনেক বড় একটা টোকেন বের করে, আর এটাই মূলত সেই রয়্যাল টোকেন। এটা ওর স্ত্রীকে দিয়ে বলে, এই টোকেনটা আমি দিলাম কারণ তুমি ইয়ানের সামনে ভালোবাসার অভিনয় করেছো আমার সাথে। মূলত শাওই বলেছিল যে ইয়ানের সামনে যদি আমি তোমার সঙ্গে অভিনয় করি তাহলে তুমি আমাকে টাকা দিবে, তাই ও এই রয়্যাল টোকেনটাই ওকে দিয়ে দেয়। মূলত লিয়ান ওকে এজন্য এটা দিয়েছিল যাতে ওকে পরীক্ষা করতে পারে যে এই টোকেনটা কোনোভাবে ফার্স্ট প্রিন্সের কাছে তার স্ত্রী দিয়ে দেয় কিনা। এদিকে বাড়িতে এসে মানে ঘরের ভিতরে এসে বারবার শাও ভাবতে থাকে, ওই টোকেনটা আমাকে কেন দিল? ওই টোকেনটা তো অনেক মূল্যবান তাই না? ওটা বিক্রি করলে অনেক টাকা হবে। এরপরে ওর বডিতে আবারও চু চলে আসে, মানে ঘুমানোর পরে চু আসে। চু আসার পরে যখন এই টোকেনটা দেখে তখন তো চু অবাক হয়ে বলে, এই টোকেনটা না চাইতে শাও কিভাবে পেল? জিংসিং বলে, প্রিন্সই তাকে এটা উপহার দিয়েছে। চু বলে, এই টোকেনটার কারণেই আমি অষ্টম প্রিন্সকে বিয়ে করেছিলাম। এই টোকেনটা আমাকে এক্ষুনি ফার্স্ট প্রিন্সকে দিতে হবে, চলো আমরা বাহিরে বের হয়ে পড়ি। এরপরে ওরা দুজনেই বাহির দিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু যখনই ওরা হাঁটছিল তখন পাশ দিয়ে একটা লোক যায়, আর সেই লোকের সঙ্গে ধাক্কা লেগে যায় রাজকুমারীর। সাথে সাথে এখানে পড়ে যায় সু আর অজ্ঞান হয়ে যায়। আর যখন ওর জ্ঞান ফেরে তখন ওই বডির ভিতরে আবারও শাওয়ের আত্মা চলে আসে। শাও জ্ঞান ফেরা মাত্র দেখে যে ও বাহিরে, মানে প্যালেস থেকে বাইরে। ও তখন জিংসিংকে বলে, জিংসিং এই তো সুযোগ, আমি তো এখন পালিয়ে যেতে পারবো, কারণ আমি তো প্যালেসের ভিতরে নেই। আর কি রে, এটা কি? ও এটা তো সেই টোকেন, এটা আমি বিক্রি করতে পারবো, এটা বিক্রি করেই আমি পালিয়ে যাব, এটাতে অনেক হীরা জহরাত হবে বলো। কিন্তু জিংসিং ওকে বারণ করে বলে, কিন্তু এটা আপনি বিক্রি করবেন না, এটা চু ফার্স্ট প্রিন্সের জন্য রেখেছে। তবে শাও এটা শুনে বলে, না না, এটা ফার্স্ট প্রিন্সকে দেওয়া যাবে না, এটা আমি বিক্রি করব, টাকার থেকে বড় কিছু হতেই পারে না। জিংসিং তুমি আমাকে আর বাধা দিও না, এটা বলে ও এটা বিক্রি করার জন্য চলে যায়। তবে জিংসিং ওকে আর আটকাতে পারে না, ওকে আটকাবেই বা কী করে? শাও তো যখন যেটা ভাবে সেটাই করে। আর এসব কিন্তু উ হাও সবসময় দেখছিল। উ হাও তখন লিয়ানকে এসে এটা জানায় যে আপনার স্ত্রী সেই টোকেনটা বিক্রি করে দিয়েছে। তখন লিয়ান বলে, যার কাছে বিক্রি করেছে তার সঙ্গে কি ফার্স্ট প্রিন্সের কোনো সম্পর্ক আছে? তখন উ হাও বলে, না, এরকম কোনো সম্পর্ক তো নেই। এরপর আমরা শাওকে দেখতে পাই, সে অনেক হীরা জহরাত মাটির নিচে পুঁতে রাখবে বলে এগুলো নিয়ে এসেছিল, এবং ও একটা বাগানে এসে অনেক বড় একটা গর্তও করেছে। ঠিক তখনই লিয়ান ওর পিছনে আসে। এত হীরা জহরাত দেখে তো শাও একদম অবাক। কিন্তু লিয়ান এসে বলে, তুমি এগুলো কোথায় পেয়েছো? তখনই ও ভয় পেয়ে যায় আর বলে, তুমি তো আমাকে মেরেই ফেলছিলে। ও এগুলো তুমি যে টোকেনটা আমাকে দিয়েছিলে না, ওই টোকেনটা আমি বিক্রি করে দিয়েছি। তখন লিয়ান বলে, কি? টোকেনটা তুমি বিক্রি করে দিয়েছো? তুমি জানো ওই টোকেনটার মূল্য কত? ওই টোকেন রয়্যাল টোকেন, ওই টোকেন বিক্রি করা মানে তোমার গর্দান যেতে পারে, সাথে তোমার পুরো ফ্যামিলির গর্দান যেতে পারে। ওটা রাজপরিবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টোকেন, আর তুমি কিনা সেটা বিক্রি করে দিয়েছো। এখন আর আমি তোমাকে বাঁচাতে পারবো না। তখন শাও বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো জানতাম না ওটা এত গুরুত্বপূর্ণ একটা টোকেন, আমি ওটা ফিরিয়ে এনে দেবো তোমার কাছে, তুমি প্লিজ এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও।
তখন লিয়ান বলে ঠিক আছে, আমি তোমাকে এবারের মতো বাঁচিয়ে দিব, কিন্তু টোকেনটা তুমি ফিরিয়ে নিয়ে আসবে। এরপরে ও সোজা রুমে চলে আসে। শাও বলে কেন জিংসিং, তুমি আমাকে আগে বলোনি যে ওই টোকেনটা এত গুরুত্বপূর্ণ? এখন তো আমার মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছিল, আমি তো কোনো রকমের লিয়ানের পায়ে পড়ে আমার জীবনটা বাঁচিয়ে রেখেছি। বলো তো চু শুনলে কি বলতো? ওর আত্মার যদি ওর বডির যদি এভাবে মৃত্যু হয়ে যেত, আমি ওকে কি জবাব দিতাম? আর আমি আমার পৃথিবীতেই বা কিভাবে ফিরে যেতাম? এখন যেভাবেই হোক ওই টোকেনটা আমাদের ফিরে আনতেই হবে। এবং ও অনেক রাগারাগি করতে থাকে। জিংসিং তখন কেঁদে কেঁদে বলে তোমরা একজন এক কথা বলো, আরেকজন আরেক কথা বলো, মাঝখান থেকে সমস্ত দোষ আমার উপরেই এসে পড়ে কেন বলো তো? তোমরা দুজন দুজনের সঙ্গে একটু বোঝাপড়া করে ভালো করে চললেই তো হয়। এরপরে আবারও ওই বডির ভিতরে চুয়ের বডি চুয়ের আত্মা চলে আসে। এরপরে আমরা দেখি যখনই চুয়ের আত্মা এসেছিল তখন বাইরে থেকে একটা লোক এসে জানায় মিস চু আপনাকে অষ্টম প্রিন্স ডেকে পাঠিয়েছে। তাই চু সোজা অষ্টম প্রিন্সের সঙ্গে দেখা করতে চলে আসে। কিন্তু অষ্টম প্রিন্স একে দেখে যে একদম চুপচাপ সাধারণ হয়ে আছে এবং মনটন মরা অবস্থায় হয়ে আছে। আসলে এদের সবারই আজকে একটা বার্থডে পার্টিতে আসার কথা ছিল, যেখানে ফার্স্ট প্রিন্সও এসেছে আর তার ওয়াইফও এসেছে, আর এখানে মলিয়ানও চলে এসেছে, তার বড় ভাইও চলে এসেছে, আর সবাই একত্রিত হয়েছে। আর আজকেই প্রথম আমরা বড় ভাইয়ের স্ত্রীকে দেখতে পাই। এই যে এই পাশে পার্পল কালারের জামা কাপড় পরা মেয়েটি, ওই মেয়েটি মূলত শাওয়ের বড় বোন, এবং সে দুই চোখে শাওকে দেখতে পারে না। এক পাশে নিয়ে ওকে অনেক আঘাত করে আর ওকে আঘাত করে নিচে ফেলে দেয়। সাথে সাথে শাওয়ের মাথা কেটে যায়। তবে এতক্ষণ যে চুয়ের বডিতে চুয়ের আত্মা ছিল, সেখানে শাওয়ের আত্মা চলে এসেছে। এবার তো অনেক রাগারাগি করতে থাকে শাও যে ও এরকম ব্যবহার কেন করলো। আর ইয়ানও কিন্তু খুবই খুশি হয়েছিল এভাবে শাওকে আঘাত পেতে দেখে। তো যাই হোক, শাও এরপরে রুমে ফিরে আসে, কিন্তু জিনসিং এর অনেক মন খারাপ ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিয়ান তখন আসে শাওয়ের সঙ্গে দেখা করতে। মূলত শাওয়ের যে কপাল কেটে গিয়েছে সেটার এখন কী অবস্থা এটা দেখতেই লিয়ান এসেছিল। লিয়ান বলে কেন যে তুমি শুধু শুধু ওদের সঙ্গে ঝামেলায় জড়াতে চাও, তুমি একদমই ওদের সঙ্গে ঝামেলায় জড়ানোর চেষ্টা করবে না। এরপরে ও শাওকে জড়িয়ে ধরে বলে ফার্স্ট প্রিন্সের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকতেই পারে না, তুমি কেবলই আমার এবং আমারই থাকবে। এছাড়া লিয়ান এটাও বুঝে গিয়েছে হয়তোবা ফার্স্ট প্রিন্সের সঙ্গে শাওয়ের কোনো সম্পর্কই নেই, কারণ যদি থাকতো তাহলে রয়্যাল টোকেনটা সে ফার্স্ট প্রিন্সকেই আগে দিয়ে দিত, তাই না? যেহেতু লিয়ান বুঝতে পেরেছে যে তার স্ত্রী তার বড় ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার ভালোবাসাটা আরেকটু বেশি বৃদ্ধি পায় এবং সে শাওকে বলে আসলে তোমাকে আমার খুবই ইন্টারেস্টিং লাগে জানো তো। এবং লিয়ানের মনে মনে হচ্ছিল যদি এই মেয়েটির সঙ্গে ও একটা সুন্দর সময় কাটাতে পারতো, যদি ভালোবাসার একটা বন্ধন করতে পারতো। কিন্তু এই মেয়েটি সবসময় এত চিল্লাপাল্লা করে যে লিয়ান যে এগুলো বলবে সেই বলার সাহসটা পর্যন্ত পায় না। কিন্তু আজকে ও সাহস করে ওকে বলেই দেয় তুমি যদি আমার সঙ্গে একটা রাত কাটাও, তাহলে তুমি যদি আমার কাছে ডিভোর্স পেপার চাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স পেপার দিয়ে দিব। মূলত এই অজুহাতে ওর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছিল লিয়ান। এই কথা শোনা মাত্র সব মনে মনে ভাবে কিন্তু বডিটা তো আমার নয়, আর আমি যদি এখন লিয়ানের সঙ্গে সময় কাটাই তাহলে আমার ডিভোর্স পেপার হয়ে যাবে। সেটা তো ভালো, তাহলে আমি এই বাড়ি থেকে পালাতে পারবো। তাই চু তুমি আমাকে ক্ষমা করো তোমার বডিকে এভাবে ইউজ করার জন্য। সারা রাত্রে কাটানোর পরে লিয়ান যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন শাও বলে কি হলো, ডিভোর্স পেপার কোথায়? লিয়ান বলে আমি স্যাটিসফাইড হইনি, তাই তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে। তখন শাও আরও রেগে গিয়ে বলে আমি নিজেই তো স্যাটিসফাইড হইনি, তো তুমি কিভাবে স্যাটিসফাইড হবে? আর এবারে ডিভোর্স পেপারটা আমার পাওয়া হলো না। এরপরে জিংচিং ঘরের ভিতরে এসে দেখে যে চুয়ের বডিতে চুয়ের আত্মা ফিরে এসেছে এবং ও সুইসাইড করার চেষ্টা করছে। জিংচিং তখন বলে শাওজিয়া কি হয়েছে? তখন জিংচিংকে চু বলে আমার বডিকে ইউজ করেছে শাও, আমি তো ওর সঙ্গে একসাথে হয়েই কাজ করতে চেয়েছিলাম। তুমি তো খুব ভালো করেই জানো জিংচিং যে আমি ফার্স্ট প্রিন্সকে ভালোবাসি, আমার এই দেহ আমার এই মন কেবল ফার্স্ট প্রিন্সকেই চাই। তাহলে আমি কিভাবে লিয়ানের সঙ্গে এরকম একটা বাজে টাইম স্পেন্ড করতে পারি তুমিই বলো? কিন্তু শাও তো সেটা করেছে, আমার বডি সেটা তো আর ভার্জিনিটি নেই, তাহলে এখন আমি মরবো না তো কি করব? জিংচিং বলে আমি শাওয়ের সঙ্গে কথা বলে দেখবো শাওজিয়া, প্লিজ আপনি এরকমটা করবেন না। নিশ্চয়ই শাওয়ের কোনো উদ্দেশ্য ছিল। কিন্তু চু খুবই রেগে গিয়েছে এবং সে জিংচিংকে বলে তোমার মিসকে বলে দিও যেন সে আমার অনুমতি ব্যতিরেকে আমার বডি কখনো ইউজ না করে। এদিকে আমরা ফার্স্ট প্রিন্সকে দেখতে পাই সে রয়্যাল প্যালেস থেকে কিছু একটা নিয়ে চলে যাচ্ছিল, যেটা আবার 14 প্রিন্স দেখতে পায়, আর সেটাই সে আবার 8 প্রিন্সকে জানায়, লিয়ানকে জানায়।
লিয়ান এটাও জানতে পেরেছে যে তার ভাই নাকি আত্মা দমনকারী গোলক নামের কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। তাই লিয়ান হাউকে বলে দেয় যে তুমি সবাইকে জানিয়ে দাও আমি আত্মা দমনকারী গোলকটি খুঁজে পেয়েছি। আমিও দেখতে চাই যে বড় ভাই এটা কেন খুঁজছে। এরপরে আমরা আবার শাওকে দেখতে পাই। শাওয়ের আত্মা আবারও ফিরে এসেছিল আর শাও তখন চুয়ে রেখে যাওয়া একটা চিঠি পড়ে। আর এই চিঠি পড়ে ওর খুব খারাপ লাগে, কারণ ও চুয়ের বডিটা এভাবে ওর কনসেন্ট ছাড়াই ইউজ করেছে। সেজন্য ওর মন খুব খারাপ হয় আর ও জিংসিংকে বলে আচ্ছা ঠিক আছে জিংসিং, তোমার শাওজিয়াকে বলে দিও যে তার অনুমতি ব্যতি রেখে আমি আর এরকম কিছুই করব না। ঠিক তখনই ওরা দেখতে পায় হঠাৎ করে কে যেন এখানে এসে পড়ে গিয়েছে। অনেক চিৎকার করছিল শাও, তাই শাওয়ের মুখ চেপে ধরে জিংসিং বলে দেখে মনে হচ্ছে এটা অষ্টম প্রিন্স, চলুন তো দেখি। আসলে সত্যিই তাই, এটা অষ্টম প্রিন্স এবং অষ্টম প্রিন্সকে কেউ একটা আঘাত করার চেষ্টা করেছে। ওই যে যখনই ও বলেছে তার কাছে আত্মদমনকারী সোল আছে, তখনই অষ্টম প্রিন্সের উপর চারিদিক থেকে আঘাত আসতে শুরু করছে, কারণ সবাই চায় অষ্টম প্রিন্সের কাছ থেকে ওই আত্মদমনকারী গোলকটি নিয়ে নিতে। কিন্তু অষ্টম প্রিন্স তো এটা মিথ্যা কথা বলেছে। অষ্টম প্রিন্স আসলে ধরতে চায় তার বড় ভাইয়ের আসল উদ্দেশ্যটা কি। যাই হোক, অনেক সেবা যত্নের পরে অষ্টম প্রিন্স সুস্থ হয় এবং সুস্থ হয়ে এখান থেকে চলে যায়। এটা নিয়ে আবার অনেক রাগারাগি করে শাও আর বলে আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এর ঠিক পরেই অষ্টম প্রিন্সের বাকি দুই বধূ তার সঙ্গে দেখা করতে আসে আর বলে আমি শুনলাম যে আপনার সঙ্গে নাকি খুব ভালোই সময় কাটছে লিয়ানের, তো চলুন লিয়ান যেখানে তার আর্চারি প্র্যাকটিস করছে আমরা ওখানেই যাব। এদিকে আমরা লিয়ানকে দেখি, লিয়ান বেশ একটু সুস্থ হয়েছিল এবং সে ধনুক বিদ্যা প্র্যাকটিস করছিল। ঠিক তখনই তার 3 স্ত্রী এখানে এসে হাজির হয়ে যায়। লিয়ানের বাকি 2 স্ত্রী মূলত শাওকে এখানে একটা উদ্দেশ্যে নিয়ে এসেছে। তার এক স্ত্রী বলে আমরা মনে করি যে শাও এখানে খুবই বোরিং জীবনযাপন করছে, তাই শাওকে একটু মজা দেওয়ার জন্য এই ব্যাটল ফিল্ডে নিয়ে আসলাম। আচ্ছা স্বামী, আপনি একটা কাজ করুন, আপনি শাওয়ের মুখে একটা ফুল রেখে দিন, তারপরে সেই ফুলকে উদ্দেশ্য করে আপনি আপনার ধনুকবিদ্যা প্র্যাকটিস করুন, তাহলে শাও মজা পাবে, ওর একটু বোরিং লাগবে না আর এই প্যালেস ওর জন্য যন্ত্রণাদায়ী হয়ে উঠবে না। এটা শুনে শাওয়ের তো হুঁশ উড়ে যায়। শাও বলে আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ তো, ঠিক আছে আমি ফুল নিয়ে দাঁড়াচ্ছি। এবং ও মনে মনে বলে লিয়ান আমি তোমাকে সবসময় অনেক গালিগালাজ করেছি, কিন্তু আজকে আমি চাচ্ছি যে আর কখনোই তোমাকে গালিগালাজ করবো না। তুমি প্লিজ ধনুকটা একটু ঠিকঠাকভাবে মেরো, যেন আবার আমাকে মেরে ফেলো না। এরপরে ও ফুল নিয়ে দাঁড়িয়ে পড়ে আর লিয়ান ওর উদ্দেশ্য করে ধনুক তাক করে রাখে। লিয়ান অনেক ভালো ধনুক বিদ্যায় পারদর্শী ছিল, কিন্তু তা হলে কি হবে, শাওয়ের তো মনে মনে সমস্ত কিছুই হুঁশ উড়ে যাচ্ছিল। যাই হোক, ঠিক তখনই আমরা দেখতে পাই লিয়ান ওর ধনুকটা ওর দিক বরাবর ছুড়ে দিয়েছে আর সেটা একদম কানি কেটে ফুল দিয়েই চলে গিয়েছে। অর্থাৎ শাওয়ের কোনো বিপদ হয়নি এবং শাও ভালোভাবেই বেঁচে আছে। শাও তো অনেক খুশি হয়েছে যে তার কিচ্ছু হয়নি। এরপরে শাও ফিরে আসে আর বলে আমি যেহেতু ফুলটা নিয়েছি, এখন আমার বড় 2 সতীন তারাও এই ফুলটা নিবে এবং তারাও ওখানে দাঁড়াবে, কারণ তাদের জীবনও তো বোরিং হয়ে উঠেছে তাই না, তারাও এখানে দাঁড়াবে আর এবার ধনুকটা আমি ছুড়ব। এরপরে লিয়ান বলে ঠিক আছে, তাহলে তুমি এই ধনুকটা ছোড়ো। কিন্তু এই ধনুক বিদ্যায় তো একদমই ভালো ছিল না শাও, আর এখনই তার সতীন অনেক ভয় পেতে থাকে। শাও যদি একা বেঁকা ভাবে ধনুকটা ছুড়ে দেয় তাহলে তার জীবন এখনই ফুস হয়ে উড়ে যাবে। যাই হোক, শাও এবং লিয়ান দুজনে মিলে ওই ধনুকটা চালায় এবং ওই ধনুকটা ছুড়ে দেয় তাদের বড় সতীনের দিকে, আর ওই ধনুকটা সোজা তার মাথা বরাবর চলে যায়। লিয়ান এটা ইচ্ছা করেই করেছিল, যেহেতু শাওয়ের অনেক রাগ হচ্ছিল তার এই সতীনের উপর, তাই শাওয়ের হয়ে লিয়ান একটু প্রতিশোধ নিয়ে দিল এই আর কি। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বাড়িতে এসে বসেছিল আবার শাও, ওর মন খুব খারাপ হচ্ছিল। ওর মনে হচ্ছিল ও যদি ওর পৃথিবীতে ফিরে যেতে পারতো, ওর বাবা মায়ের সঙ্গে একবার দেখা করতে পারতো, কিন্তু এই বেডটা তো ঠিকই ওর কাছে আছে, তাহলে ওখানে ওর পৃথিবীতে ফিরে যেতে পারছে না। শাও অনেকবার প্রণাম করে ওর এই বেডটিকে, এটাকে পূজা করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপরে ও ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই লিয়ান ওর রুমে চলে আসে। যেহেতু মেয়েটা এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই লিয়ান ওকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয়। তখনই ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙা মাত্র ও আবার বলে ওঠে বিয়াদব ছেলে, তুমি আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছো। ও ওর স্বামীকে সবসময় গালিগালাজ করতো। লিয়ান তখন বলে তুমি আমার বিয়ে করা স্ত্রী, তো কেন আমি ঢুকতে পারবো না বলো তো, এরকম কেন করো সবসময়। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা লোককে। এই সার্ভেন্ট এসে শাওকে জানায় আপনার বাবার বাড়ি থেকে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে, সেখানে আপনি এবং আপনার হাজব্যান্ড যাবেন। লিয়ান যেতে রাজি হয়েছে, আপনি কি যাবেন?
ও প্রথমে যেতে চায় না, কিন্তু যখন শোনে যে বড় প্রিন্স এবং তার স্ত্রীও যাচ্ছে তখনই সে রাজি হয়। এরপরে এই কথাগুলো ওই লোকটি এসে আবার লিয়ানকে জানায় আর বলে প্রথমে তো শাওজিয়া রাজি হচ্ছিল না, পরে ফার্স্ট প্রিন্স এবং তার স্ত্রীর কথা শুনে রাজি হয়েছে। এটা শুনে আবার লিয়ানের খুব রাগ হয়। এদিকে আমরা ফার্স্ট প্রিন্সকে দেখতে পাই, ওরা অনেক আগেই চলে এসেছিল শ্বশুর বাড়িতে। মূলত এই ফার্স্ট প্রিন্সকে রাজা বানানোর জন্য তার শ্বশুর অনেক কাঠখড় পোড়াচ্ছে। সে চায় তার বড় মেয়ে সুখে থাকুক আর বড় জামাই সুখে থাকুক, আর নিজের ছোট মেয়েকে একদম বলিয়ে দিয়ে দিবে, এরকম একটা অবস্থা আর কি। এরপরে এখানে চলে এসেছে আমাদের শাও এবং তার হাজব্যান্ডও। ফার্স্ট প্রিন্স এখান থেকে শাওয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো আর জানে না যে চু তাকে এত ভালোবাসতো এটা আসলে সেই চু নয়। চু এর বডিতে থাকা আলাদা একটা আত্মা যার নাম শাও। এখানে এরা দুজন অনেক ভালোবাসার দৃশ্য দেখাতে থাকে, যেটা দেখে ফার্স্ট প্রিন্সের আবার অনেক জ্বালা করছিল। যাই হোক, ফার্স্ট প্রিন্স একটু সুযোগ পেয়ে একটা রুমের ভেতরে ঢোকার চেষ্টা করে, যেটা অষ্টম প্রিন্স অনেক দূর থেকে দেখে ফেলে। অষ্টম প্রিন্স মূলত জানার চেষ্টা করছিল তার ভাই আসলে করছেটা কি। এখানে একটা গোপন কক্ষের ভিতরে চলে এসেছে ফার্স্ট প্রিন্স। এখানে এসে সে একটা কিছুতে চাপ দিতেই একটা বড় চেম্বার ওপেন হয়ে যায়, যার ভিতরে ওই পার্পল রঙের আলোটা জ্বলে ওঠে। কিন্তু এই আলো জ্বালার সাথে সাথে ফার্স্ট প্রিন্স অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে সে রুম থেকে বাইরে বের হয়ে আসে। লিয়ানের মনে মনে হয় ওই রুমের ভিতরে কি ছিল আমাকে জানতেই হবে। এদিকে আমরা শাওকে দেখতে পাই, শাওয়ের উপরে রাগ করে শাওয়ের মা মানে সৎ মা তারই আপন মায়ের উপরে অনেক বেশি অত্যাচার করছিল, এমনকি শাওয়ের বড় সৎ বোনও। যাই হোক, শাও তখন এখানে চলে আসে আর বলে তোমাদের এত সাহস কি করে হয় আমার মায়ের উপরে এরকম অত্যাচার করো? আমার মা উপপত্নী বলে কি তার কোনো সম্মান নেই? তখন ওর সৎ মা এবং সৎ বোন দুজনে মিলে এদের উপরে অত্যাচার করতে শুরু করে, কিন্তু বড় রাজপুত্র চলে আসায় ওরা আর এটা কন্টিনিউ করতে পারে না। কিছুক্ষণ পরে লিয়ান এখানে চলে আসে, আর লিয়ান তার স্ত্রীকে ডেকে বলে আমার স্ত্রী একটু অসুস্থ, আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এরপরে এখান থেকে নিয়ে যায়, কিন্তু বড় প্রিন্স তার স্ত্রীকে বলে দেয় আমি তোমাকে আগেই বলেছি যে চুইয়ের সঙ্গে কোনো খারাপ করার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপরে লিয়ান তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিল এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি বলো আমার বড় ভাইয়ের সঙ্গে তোমার কি সত্যি কোনো সম্পর্ক আছে কিনা। তখন ও বলে তোমার বড় ভাইয়ের সঙ্গে সত্যিই আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক তো চুইয়ের ছিল, কিন্তু আমি তো চু না, আমি তো শাও, আমি অন্য একটা পৃথিবী থেকে এসেছি। এরপরে ওরা একটা ম্যাপও বের করে, ও লিয়ানকে বোঝানোর চেষ্টা করে দেখো আমি এই পৃথিবীর কেউ না, আমি আলাদা পৃথিবী থেকে এসেছি এবং একই বডিতে আমরা দুটো আত্মা বসবাস করছি। তুমি কি বুঝতে পারছো আমার কথা? লিয়ান তখন ওর কাছাকাছি এসে বলে আমার তোমার কোনো কথার বোঝার দরকার নেই, তুমি আমার পাশে থাকলেই হবে, আর আমি চাই না তুমি আমাকে ছেড়ে কোথাও হারিয়ে যাও। এটা বলে ওকে কিস করতে থাকে। এরপরে আবার আমরা ফার্স্ট প্রিন্সকে দেখতে পাই, ফার্স্ট প্রিন্সের সঙ্গে সেই দুজন লোক দেখা করতে এসেছিল। ফার্স্ট প্রিন্স ওদের দুজনকে জানিয়ে দেয় যে চু ফ্যামিলিতে আছে সেই আত্মা দমনকারী গোলকটি। এরপরে আমরা আবার জিংসিংকে দেখতে পাই। জিংসিং তো শাওয়ের উপরে খুবই রেগেছিল, কারণ ওরা দুজনে আবার ইন্টিমেট হয়েছে। এদিকে আমরা দেখি চুয়ের বডিতে চুয়ের আত্মা ফিরে এসেছে। এরপরে আমরা এই দুইজন কালো মুখোশ পরা লোককেও দেখি, এরা কিন্তু ঠিকই চু ফ্যামিলিতে চলে এসেছে, আত্মা দমনকারী সেই সোলকেও দেখতে পেয়েছে, কিন্তু এটা সাধারণ কোনো মানুষ স্পর্শ করতে পারে না। ওরা তখন ওদের মাস্টারকে ডাকলে ওর মাস্টার বলে এটা তোমরা উদ্ধার করতে পারবে না, কিন্তু উদ্ধার করার চেষ্টা করো। এদিকে লিয়ান আবার শাওকে ডেকে পাঠিয়েছে ওর সঙ্গে নাস্তা করবে বলে, কিন্তু শাওয়ের বডিতে এখন তো চুয়ের আত্মা ছিল। যাই হোক, চু বলে আমার মন টন খুবই খারাপ এবং আমার শরীরটাও খুব খারাপ লাগছে, তাই আমি চলে যাচ্ছি। লিয়ান বলে কেন, গতকালকে ডোজটা কি একটু বেশি হয়ে গিয়েছে? এটা শাও শুনেই বুঝতে পারে যে গতকালও ওরা দুজন একসঙ্গে হয়েছে, তাই এবার চু খুব রেগে যায় আর বলে আমার বডিতে আমি এবার শাওকে আসতেই দিব না। শাও বারবার ওর কথার খেলাপ করেছে, তাই ও বড় একটা কম্বল পেঁচিয়ে এই গরমে বসে থাকে যাতে ওর দেহ থেকে শাওয়ের আত্মা একদম চলে যায়, কিন্তু চলে তো যায় না, বরং এক্ষুনি শাওয়ের আত্মা আবার ফিরে এসেছে। শাও বলে তোমার মিস আমাকে এত ঘৃণা করে, দাঁড়াও আমিও ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এদিকে আমরা ওই দুজন লোককে দেখতে পাই যারা আত্মা দমনকারী গোলকটিকে তো বের করতে পারছে না, তাই তারা আবারও ফার্স্ট প্রিন্সের কাছে আসে। এদিকে আমরা শাওকে দেখতে পাই, শাও ঘুমিয়ে পড়বে না, কারণ ঘুমিয়ে পড়লেই ওদের আত্মা অদল বদল হয়ে যায়। শাও বলে আমাকে জেগে থাকতেই হবে, আমি চুকে এই বডিতে আর আসতেই দিব না, কারণ ও কথা রাখেনি আর আমিও কথা রাখবো না। এরপরে ওর কাছে একটা চিঠি আসে, এই চিঠিটা পাঠিয়েছে ফার্স্ট প্রিন্স। আসলে শাও মনে মনে একজন কার্পেন্টারকে খুঁজছে, ওই কার্পেন্টারকে যদি ও খুঁজে পায় তাহলে ওর ধারণা ও ওর পৃথিবীতে ফিরে যেতে পারবে, কিন্তু কার্পেন্টারের ঠিকানাও জানে না, আর ওই কার্পেন্টারের ঠিকানা বের করার জন্য ও চিঠি লিখেছিল ফার্স্ট প্রিন্সকে।
প্রিন্সকে। যেহেতু ফার্স্ট প্রিন্স চুয়ের প্রতি একটু তো ফিলিংস আছে, আর এটাকেই কাজে লাগিয়েছে শাও। ও ফার্স্ট প্রিন্সকে বর্ণনা দিয়েছিল যে ওর একজন কার্পেন্টারের নাম্বার এবং বাড়ি খুঁজে বের করে দেওয়া লাগবে। তাই ফার্স্ট প্রিন্স অনেক সহজেই এবং অতি দ্রুত সেই কার্পেন্টারের বাড়ি কোথায়, বাড়ির নাম্বার কত সেটা বের করে দিয়েছে। সেই বাড়ির সামনেই এসে পড়ে শাও আর বলে, এখন আমাকে ভিতরে যেতে হবে। আমি যদি ওই কার্পেন্টারকে একবার খুঁজে পাই না, তাহলে আমি আমার পৃথিবীতে ফিরে যেতে পারবো। কিন্তু ও ভিতরে গিয়ে দেখে এখানে কোনো কার্পেন্টার তো নেই, বরং এখানে ফার্স্ট প্রিন্স দাঁড়িয়ে আছে আর ফার্স্ট প্রিন্স ওকে ধোকা দিয়েছে। শাও তখন রেগে যায় আর বলে, এখানে আসলে আদতেও কোনো কার্পেন্টার নেই, তাই না? তুমি আমাকে ধোকা দিয়েছো তোমার সঙ্গে দেখা করানোর জন্য। এদিকে লিয়ান ওদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। ফার্স্ট প্রিন্স বলে, তুমি তো লিয়ানকে বিয়েই করেছো আমাকে রাজা বানাতে, তাই না? শাও বলে, মিথ্যা কথা, আমি তোমাকে ঘৃণা করি, একমাত্র লিয়ানকে ভালোবাসি। তোমার সঙ্গে তোমার মুখ দেখতে আমার রুচিতে বাঁধে। ফার্স্ট প্রিন্স তখন বলে, এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? কিন্তু ওখান থেকে শাও তখন রেগে মেগে চলে আসে, কারণ শাও তো শাও, এ তো আর চু না। এরপরে এখান থেকে চলে আসতে গিয়েই দেখা যায় ওর দিকে আবারও কোন আততায়ী একটা ধনুক ছুড়ে দেয় আর ফার্স্ট প্রিন্স ওকে বাঁচিয়ে নেয়। সাথে সাথে লিয়ান এখানে চলে আসে, ফার্স্ট প্রিন্সকে দূরে সরিয়ে দিয়ে নিজের স্ত্রীকে কাছে টেনে নেয়। লিয়ান তখন ফার্স্ট প্রিন্সকে বলে, আমার স্ত্রীর উপর অ্যাটাক হতে পারলো কি পারলো না তার আগেই তুমি এসে ওকে বাঁচিয়ে নিলে। তুমি কি জানতে নাকি যে আমার স্ত্রীর প্রতি কোনো একটা অ্যাটাক হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দোষারোপ করছি না, কিন্তু আমার স্ত্রীকে আমিই দেখে রাখতে পারবো। এটা বলে লিয়ান ওর স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ফার্স্ট প্রিন্সের মনে মনে সন্দেহ হয় যে এভাবে কে অ্যাটাক করতে পারে চুয়ের উপরে। আসলে চুয়ের উপরে অ্যাটাক করার লোকের অভাব নেই। আমরা একজন কালো কাপড় পরিহিতা মহিলাকে দেখতে পাই, যাকে দেখে অনেকটা ফার্স্ট প্রিন্সের বউয়ের মতোই লাগছিল, মানে শাওয়ের বড় বোনের মতো। সেই মনে হয় পাঠিয়েছিল শাওকে খুন করার জন্য। এরপরে আমরা আবার শাওকে দেখি ও গোসল করছিল বাড়িতে এসে। ঠিক তখনই লিয়ান এখানে চলে আসে। জিংসিং এর কাছ থেকে কিছু জিনিসপত্র নিয়ে ও নিজেই বাথরুমের ভিতরে চলে যায় এবং শাওকে পিছন থেকে গোসল করিয়ে দিতে লাগে। শাও বলে, জিংসিং তুমি কোথায় ছিলে এতক্ষণ? আচ্ছা ঠিক আছে, আরো বেশি করে পানি ঢালো। ঠিক তখনই লিয়ান কথা বলে ওঠে, আর এতে শাও অবাক হয়ে চিৎকার করে বলে, বেয়াদব ছেলে, তুমি আবার এখানে এসেছো? ওর তো গালিগালাজের অভাব ছিল না, মানে ওর স্বামীকে ও সব সময় গালির উপরেই রাখতো। যাই হোক, লিয়ান বলে, কেন, আমি কি তোমার সঙ্গে গোসল করতে পারি না? ঠিক তখনই এখানে আরো একটা আততায়ীর আক্রমণ টের পায় লিয়ান আর শাওকে বাঁচিয়ে নেয়। এরপরে ও শাওকে বলে, আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে, না হলে তোমার উপরে বারবার অ্যাসাসিনরা আক্রমণ করছে। আমি তোমাকে অনেক দূরে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। এটা বলে লিয়ানও গুছিয়ে নেয় আর ওর বধূকেও গুছিয়ে নিতে বলে। এরপরে শাওকে নিয়ে ওরা ঘোড়ার গাড়িতে চেপে একটা সুন্দর ছোট্ট গ্রামে চলে আসে। এখানে লিয়ান ভেবেছিল হয়তোবা এখানে ওদের উপরে কেউ অ্যাটাক করবে না, কিন্তু যখনই এখানে শাও আসে ওর মনে হয় চারিদিকে আততায়ীরা ওদের দিকে ওত পেতে বসে আছে এবং শাওয়ের বারবার মনে হচ্ছিল বন জঙ্গল থেকে ওদেরকে কেউ একজন ফলো করছে। শাও জিংসিংকে বলে, আমার মনে হচ্ছে কেউ একজন আমাদের ফলো করছে, বসে পড়ো। শাও এবং জিংসিং যখনই বসে পড়ে তখনই ওদের দিকে দুটো ধনুক ছুঁড়ে মারে কেউ। ঠিক তখনই শাওয়ের হাত ধরে লিয়ান পালিয়ে যায়, জঙ্গল দিয়ে দৌড়াতে থাকে। শাও বলে, আমাকে দৌড়াতে দৌড়াতে কোথায় নিয়ে যাচ্ছ? এর থেকে যে প্যালেসে ছিলাম সেটাই তো ভালো ছিলাম, এখানে আসার পরে তো আরো বেশি আততায়ীরা আমাদেরকে অ্যাটাক করছে। কিন্তু তারপরেও ওকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের চূড়ায় চলে আসে লিয়ান। এখন আর ওদের পালানোর কোনো জায়গা নেই। ওর হাতে একটা বক্স ছিল, যে আততায়ীরা ওদেরকে তাড়াচ্ছিল সেই আততায়ীরা বলে, আমাদের দিকে ওই বক্সটা ছুঁড়ে দাও, বক্সটা ছুঁড়ে দিলে তোমাদের হত্যাও করব না, তোমাদের কোনো ক্ষতিও করব না। লিয়ান বুঝতে পারে এই লোকগুলোকে তারই বড় ভাই পাঠিয়েছে। ও বক্সটিকে ওদের দিকে ছুঁড়ে দিলেও উল্টো দিক থেকে একটা তীর ওদের দিকে হঠাৎ করেই আক্রমণ করতে যায়, আর যেটা লিয়ান বরাবরই এসেছিল। শাও ওকে বাঁচাতে গিয়ে নিচে নিয়ে পড়ে লিয়ানকে, আর এই তীরটা এই মুখোশধারী দুইজন লোক ছুঁড়েছিল। এবং ওই আততায়ীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ফার্স্ট প্রিন্স তো বলেছিল আমরা যেন ওদের কোনো ক্ষতি না করেই বক্সটা নিয়ে যাই, কিন্তু ওরা তো নিচে পড়ে গেল, এবার আমরা গিয়ে কি বলবো? যাই হোক, এরা দুজন নিচে ঝুলছিল তখনও। শাও তখন ওর হাত ধরে বলে, আমার হাত শক্ত করে ধরে রাখো, না হলে তুমি পড়ে যাবে। লিয়ান বলে, তুমি নিজে বাঁচতে চাইলে আমার হাত ছেড়ে দাও। কিন্তু শাও বলে, আমি বাঁচবো তোমার সঙ্গে, মরবো তোমার সঙ্গে। তাছাড়া আমার তো এখনো তোমার কাছ থেকে ডিভোর্স পেপার নেওয়া বাকি আছে, তাই আমি তোমার হাত ছাড়বো না। তখন লিয়ান বলে, ঠিক আছে, তাহলে চলো একসঙ্গেই মরি। এরপরে ওরা দুজনেই নিচে ঝাঁপ দিয়ে দেয়, আর এর সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল এই প্রথম পর্বের গল্প? যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।